মেঘমুক্ত শীতের আকাশে একদল অতিথি পাখি ভেসে বেড়ায়। বিশাল কালো ডানায় ভেসে ভেসে সারি বানায় তারা। আকাশের অনেকটা উঁচুতে উঠে গোল হয়ে ওড়ে। তারপর আরও দূরে চলে যেতে যেতে একসময় মেঘের আড়ালে হারিয়ে যায়। কোথায় যায় ওরা? হাসপাতালের জানালায় দাঁড়িয়ে আপন মনেই প্রশ্ন করি। আজ বাতাস বেশ জোরালো। হাসপাতালের চত্বরটা বিশাল। রোগীরা সেখানে হাঁটাহাঁটি করতে পারে। গরমের দিনে অনেককে দেখা গেলেও আজ তেমন কেউ নেই। পাইন গাছের ভেতর দিয়ে আসা ঝড়ো বাতাসে ডালপালাগুলো অনেকখানি নুয়ে আসে। জানালাটা একটুখানি ফাঁক করে রেখেছিলাম, সেখান দিয়ে হু হু করে বাইরে ঠান্ডা বাতাস এসে ঢোকে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছ? ফিরে তাকিয়ে দেখি বিছানায় বসে ভীষণ প্রশান্তিতে উল বুনতে বুনতে জানালায় দাঁড়ানো আমার দিকে তাকিয়ে আছে মোমোকো মামি। আস্তে করে জানালাটা বন্ধ করে দিই। না তো কি দেখছিলাম, আজকে কি বাতাস, জানালাটা বন্ধ থাকবে? ঠিক আছে, ধন্যবাদ। মামির উল বুননের কাঁটাগুলো একটা ছন্দে আগে পিছে দুলতে থাকে। এক সময় মনে হয় সে যেন বোনার মাঝেই হারিয়ে গেছে। তার সব মনোযোগ গিয়ে জমে দুই হাতে। কি বুনছো এটা? হাত মোজা। এখন তো ফেব্রুয়ারির শেষ প্রায়। তাতে সমস্যা নেই, এটা আমার নিজের আনন্দের জন্য, সময় কাটানোর ভালো উপায়। পাশের ফোল্ডিং চেয়ারটাতে বসে দুজনে মিলে বুনতে থাকা হাত দুটোর দিকে তাকিয়ে থাকি। তা কাকু, তুমি নিবে এটা? আমার হাত মোজা লাগবে না। অবশ্যই, খুব ভালো হয়। কতদিন লাগবে শেষ হতে? হয়তো মার্চের মধ্যে শেষ করে ফেলব। তবে পরের বছরও পড়তে পারবে, তাই না? পরের বছর। মনে মনে শব্দ দুটি আওড়াই। পরের বছর মোমোকো মামি যে আর আমাদের সাথে থাকবে না, সেটা কল্পনা করাও কঠিন। এমন কিছু ভাবতেও চাই না। তাই সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্যই খুশি খুশি গলায় বলি, অবশ্যই, প্লিজ। আচ্ছা ঠিক আছে। এক মুহূর্তের জন্য মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসে মামি। কি মায়া ভরা নিষ্পাপ হাসি। শহরের একটা জেনারেল হাসপাতালের এই 4 জনের রুমটাতে এখন তার বাস। এর আগে এই হাসপাতালেই সার্জারি হয়েছিল। সেই রুমটা আলাদা হলেও মনে হয় একই ফ্লোরে ছিল। অবশ্য তখন মামার থেকে আলাদা থাকতো বলে তার সাথে কেউ ছিল না। নিশ্চয়ই ভীষণ নিঃসঙ্গ ছিল তার সেই সময়টা। রুমের বাতাসে এমনিতেই ওষুধের গন্ধ, বিশেষ করে হাসপাতালের অ্যান্টিসেপটিকের গন্ধ, আর তার সাথে যোগ হয়েছে কিছুটা ঘাম। বাদামি রঙের পর্দার পেছনে উজ্জ্বল সাদা দেয়াল, একটু ঠান্ডা আর একঘেয়ে। হাসপাতালগুলো এইরকমই, বলে মোমোকো মামি। ওর চেহারায় একটা বিরক্তি, যেন বলতে চায় সব কিছুই এইরকম। অনেক হয়েছে, এবার তো আমার ফেরা উচিত। তোমার এখানে সারাক্ষণ বসে থাকলে চলবে না। দরজার দিকে নিজের থুতনি ইশারা করে মামি। এক মুহূর্তের জন্য ওর হাত থামে না। যখনই হাসপাতালে আসি ওকে দেখতে, প্রতিবারই নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি পাঠিয়ে দেয়। জানি না সেটা আমার কষ্টের কথা ভেবে করে নাকি আমি থাকলে বিরক্ত হয়। তোমাকে এভাবে আসতে হবে না, দেখতেই তো পাচ্ছ আমি বেশ আছি। আর প্রতিবারই যাওয়ার সময় রাগের ভঙ্গিতে নাক দিয়ে অদ্ভুত শব্দ করে এই কথাগুলো বলে। শেষ পর্যন্ত অনেকটা জোর করেই আমাকে হাসপাতাল থেকে চলে আসতে হয়। তবে মোমোকো মামির গায়ের রং বেশ ভালো দেখায়, ত্বকও বেশ কোমল, সব মিলিয়ে বেশ সুস্থ দেখায়। সবটুকু খাবার নেয়, আর বিছানায় বসার ভঙ্গিও যথারীতি সুন্দর। তারপরও অদ্ভুত ব্যাপার হলো ওর মধ্যে ধীরে ধীরে এমন কিছু ছোট ছোট পরিবর্তন আসতে থাকে যেগুলো একেবারেই অপ্রত্যাশিত। সেই রাতে আমি আর মামা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। পুরোটা সময় মামা ছোট ছোট নিঃশ্বাস ফেলে মামির ব্যাপারে গজগজ করতে থাকে, সব সময় ঝামেলা পাকায়। একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই, যেন বেশি জোরে হাঁটা বড় কোনো অপরাধ। ইম্পেরিয়াল প্যালেস থেকে এই রাস্তাটার কথা আমার একেবারেই মনে ছিল না। একটু পরেই শান্ত ভঙ্গিতে মামার দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনতে পাই, যেন বুকের ভেতর জমিয়ে রাখা কষ্টগুলো সে আর আটকে রাখতে পারে না। তারপর যা জানতে পারি সেসব আমার পক্ষে কল্পনা করাও কঠিন। মোমোকো মামির ক্যান্সারটা
অনেক আগেই বেশ খারাপের দিকে মোড় নিয়েছে। জানা গেছে সেটা এর মধ্যেই লিম্ফ নোডের মধ্য দিয়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে, যার অর্থ হলো সার্জারিটা বেশ জটিল। ডাক্তাররা এসব ওকে আগেই জানিয়েছে। সেটা বুঝতে পেরে মামি আর কোনো সার্জারি করাতে চায়নি। প্রথমে মামা প্রচণ্ড আপত্তি করে, অবশ্য পরে ডাক্তারের সাথে কয়েক দফা আলাপ আলোচনার পর মনে হয়েছে সেটাই সম্ভবত সব দিক থেকে ভালো হবে। তার জন্য মোমোকো মামির ইচ্ছেকে সম্মান জানানোটা সবচেয়ে বড় ব্যাপার। হঠাৎ এত সব ঘটনা শুনে মাথায় আর কিছুই আসে না। মামার পাশে হাঁটতে হাঁটতে ওর কথার জবাবে শুধু হ্যাঁ তাই নাকি এরকম জবাব দিয়ে যাই। কি বলবো কিছুই ভেবে পাই না। মামার কথা শুনে শুধু এতটুকুই বুঝতে পারি, যতটুকু অনুভব করা যায় পরিস্থিতি তার চেয়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর। দ্রুত চলে যাওয়া গাড়ির শব্দে মামার দীর্ঘশ্বাস মিলিয়ে যায়। হতবুদ্ধি আমি কেবল এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকি। এই সব কিছু ট্রিপে গিয়ে বলেছে তাই না? হঠাৎ করেই জিজ্ঞাসা করি। হ্যাঁ, আমার কাছে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো। ভীষণভাবে আঘাত পাই। তুই তো জানিস সব কিছু নিয়ে কেমন মজা করে ও। এরকম একটা ব্যাপারে নিশ্চয়ই সেটা করবে না। তখনই বুঝতে পারি এটা কোনো মজা নয়। তার মানে তুমি অনেক দিন ধরেই জানো। আমি তো শুধু চেয়েছিলাম ট্রিপে গিয়ে ওরা দুজন যেন বিশ্রাম করতে পারে। তার বদলে তারা কথা বলেছে এমন একটা বিষয় নিয়ে। এখন খেয়াল করে দেখি ট্রিপ থেকে আসার পর থেকেই মামা কেমন যেন চুপচাপ, একটা কোনো শব্দ না করে এই সমস্ত কিছু বুকের মধ্যে চেপে রাখে। আমার কাছে বলাও যে তার জন্য কত কঠিন সেটা বুঝতে পারি। খুলে বলা মানেই হলো সবটুকু সত্যি বলে মেনে নেওয়া। কি যে ভয়ঙ্কর সেটা। নিজের ভেতরে এই কথাগুলো চেপে রাখতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে তোমার, বলি আমি। না তেমন না, শুকনো হেসে বলে সে। যেমনটা বলছিলাম সব কিছু তো আর এখনই হচ্ছে না। কিছুদিন পর হয়তো ওকে হাসপাতালে যেতে হবে। তারপর ওরাই দেখবে কিভাবে কি করা যায়। ওহ, তার মানে মামা যখন বলে যে ওরা আর সার্জারি করবে না, এর মানে এমন নয় যে সে পুরোপুরি সুস্থ। এর অর্থ হলো ওর হাতে আর খুব বেশি সময় নেই। এর চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না। গোপনে বাসা বাঁধা অসুখটা দ্রুতই গোটা শরীরটাকে ঘিরে ধরবে আর ওকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেবে। খুব শিগগিরই এই পৃথিবী ছেড়ে যাবে মোমোকো মামি। এরকম একটা কিছু বিশ্বাস করাও যে কি ভীষণ কঠিন। আমি ভাবতাম বয়স হলে কি মিষ্টি একটা বুড়ি হবে সে। ভাবতাম বুড়ো হয়ে যাওয়া মামার সাথে সেও চিরকাল মরিসাকি বুকশপ চালাতে থাকবে। বুঝতে পারি আমিও মামার মতো অল্প অল্প হাঁপাচ্ছি। অনেকটা বর্ণনার মতো করে বিড়বিড় করতে থাকে মামা। আমি পাত্তা দিইনি আসলে। 5 বছর পর যখন ফিরে আসে ওকে দেখে মনে হয়েছিল অসুস্থ। আসলে ওর অবস্থা তখন তার চেয়েও খারাপ, প্রায় টার্মিনাল স্টেজে সে তখন। তবুও এমন ভাব করেছিল যেন কিছুই হয়নি। তাতে করে আর এরকম কোনো চিন্তা মাথায় আসেনি। যদি একটুখানিও অসুস্থ মানুষের মতো আচার আচরণ করতো তাতে বরং ভালোই হতো। মামা উদ্ভ্রান্তের মতো মাথা নাড়তে নাড়তে আবারও ছোট করে দম ফেলে। ঠিকই, বলি আমি। ওর কাছে হেরে গেলাম। স্টেশনে পৌঁছানো অবধি এই কথাটা মামা বলতেই থাকে। এরপরে বেশ অনেকগুলো দিন এমনভাবে পার হয়ে যায় যেন মামা শুধু বলেছেই, কিন্তু তেমন কিছু ঘটেনি আসলে। মোমোকো মামি বুকশপে আগের মতোই কাস্টমারদের দেখাশোনা করতে থাকে, আর সপ্তাহে কয়েকটা দিন কাছের ওই ছোটো রেস্টুরেন্টটাতেও যায়। সাবু সহ অন্য নিয়মিত কাস্টমাররা যথারীতি মামির মিষ্টি হাসির জন্য অপেক্ষা করতে থাকে। আপাত দৃষ্টিতে কোথাও কোনো পরিবর্তন আসে না। এমনকি অসুখের খবর শোনার পর যখন বুকশপে যাই তখনও তার ভাবখানা এমন যেন কোনো ব্যাপারই না। আরে জীবনটা এরকমই, নির্বিঘ্ন গলায় বলে সে। আসলে একটা কিছু বলতে চাই, তার আগেই আমাকে থামিয়ে দিয়ে বলে, এখন আর আমাদের করার কিছুই নেই, আমি প্রস্তুত। বলতে গেলে অনেকটা তৈরি হয়ে গিয়েছি। অতএব দয়া করে এমন মনমরা চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবি না, তাতে করে আমিও মনের জোর হারিয়ে ফেলবো। হাসতে হাসতে কথাগুলো বলে আমার পিঠে বাড়ি দেয়। মনে হয় যেন আমাকেই মনের জোর জোগানোর চেষ্টা করে।
নিজেই যদি এমন শক্ত হয়ে থাকে, সেখানে আমার আর বিষণ্ণ হয়ে থাকা সাজে না। সময় ঘনিয়ে আসে, তাই হাতে যতটুকু সময় আছে ভাগ্নি হিসেবে কিংবা বয়সের ফারাক থাকলেও বন্ধু হিসেবে সেই সময়টুকু মোমোকো মামির সাথে কাটানোর চেষ্টা করি। যতটা সম্ভব মামা আর মামির উপকারে আসা উচিত। অল্প কিছুদিন পরেই বোঝা যায় এখন মামির হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার সময়। সেটা নতুন বছর শুরুর পরপরই। প্রথমে এটা সাময়িক বলে ধারণা করা হলেও পরে ওরা বলে সেটা নির্ভর করছে তার অবস্থার ওপর। নাকাশোনো-সানকে সব কিছু জানানোর পর জানুয়ারি মাসটা রেস্টুরেন্টের কাছ থেকে বিরতি নেওয়া হয়। যেহেতু শুধু 1 মাসের জন্য, তাই ইস্তফা না বলে বিরতি মনে করে সে। তবুও যেহেতু পুরো 1 মাস, তাই মোমোকো মামিকে শেষবারের মতো অ্যাপ্রনে দেখতে চায়। মামির মন ভালো রাখার সব রকমের চেষ্টা করতে থাকে মামা। এমনকি হাসপাতালে যাওয়ার আগে আর একবার ট্রিপে যাওয়ার কথাও বলে। কিন্তু মামি বাড়িতেই বিশ্রাম করতে চায়। মামার ধারণা মামি বরং তাকে নিয়েই চিন্তিত, কারণ সে জানে মামা বুকশপ ছেড়ে কোথাও যেতে চায় না। একটা ট্রিপই যথেষ্ট, জোর গলায় বলে সে। বুকশপটা দেখাশোনা করো, আমি যেন তোমাকে ওখানেই সারাদিন দেখি। এরপর এই প্রসঙ্গ আর তোলা হয় না। এই সময়টাতেই জিম্বোচোর চেনা পরিচিত প্রায় সবাই মোমোকো মামির অসুখের কথা জেনে যায়। আমার মতো কেউই প্রথমে বিশ্বাস করতে পারে না। সবার একই কথা, আমাদের মোমোকোর এমন হতেই পারে না। সাবুর মতো আরও অনেকে আরও বিস্তারিত জানার জন্য চাপাচাপি করতে থাকে। এমনকি সে আমাকে ফোন করে রীতিমতো রাগারাগি করে সব কিছু খুলে বলার জন্য। তারপরও মামির ইচ্ছে অনুযায়ী আমরা সব কিছু স্বাভাবিক রাখি। কেউই ওর জন্য বাড়তি দুশ্চিন্তা দেখাই না, অন্তত প্রকাশ করি না। মন খারাপ করেও কেউ থাকি না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত রেস্টুরেন্টের কাজটা না থাকায় মোমোকো মামির হাতে বেশ খানিকটা বাড়তি সময় থাকে। এই সময়ে সে প্রায়ই স্যাভরে যায়। ওখানে সাবু আর কফি শপ ওনার কিংবা তাকানোর সাথেও বেশ গল্পগুজবে মেতে ওঠে। নিজে হাসি খুশি থেকে বরং সাবু কিংবা অন্যদের এমন ভেঙে পড়ার জন্য খোঁচা দেয়। ওনারের নিজের হাতে বানানো মিল্কশেক তার ভীষণ পছন্দ। প্রতিবার সেটা পেয়ে খুব খুশি হয়। একবার ওয়াদা সহ আমরা একসাথে চা খাই। এমন সময় মামি ইচ্ছে করে জিজ্ঞাসা করে বসে, আরে ওয়াদা নাম্বার 2 এর খবর কি আজকাল? সেটা শুনে ওয়াদা যখন ভীষণ কৌতূহলে বারবার জানতে চায়, ওয়াদা নাম্বার 2 সেটা আবার কে? আমি কি তাহলে ওয়াদা নাম্বার 1? তখন চেয়ারে হেলান দিয়ে বেশ আয়েশ করে মজা দেখে সে। এরপরে হঠাৎ একটা কিছু মনে করার ভান করে ওয়াদার দিকে ঘুরে আচমকা মোমোকো মামি বলে, তা কাকুর খেয়াল রেখো। রাখবে তো? একটু চঞ্চল হতে পারে, তবে বাচ্চাটা ভালো। মামির স্বভাবের সাথে মেলে না যদিও কথাগুলো। প্রচণ্ড অবাক হয়ে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। আমার পাশে বসে থাকা ওয়াদা জবাবে বলে, অবশ্যই। এই সময়টাতে মামা সবসময় মন খারাপ করে থাকে। তাকে দেখে মনে হয় মামির চেয়েও তার অবস্থা বেশি খারাপ। তারপরও নিয়ম মাফিক বুকশপ চালিয়ে যায়। সময় পেলেই তার ওখানে চলে যাই। চিন্তায় পড়ে জিজ্ঞাসা করি, মামা তুমি ঠিক আছো? যথারীতি তার জবাব, একদম ঠিকঠাক। তাকে দেখে একটুও ঠিক মনে হয় না। যদি আরও বেশি কিছু বলি, দেখা যায় বিরক্ত হয় কিংবা রেগে যায়। তাই বরং এমন কোনো প্রসঙ্গে কথা বলি যাতে তার ভালো লাগে। তোমার কাছে পড়ার মতো কোনো বই আছে, বলতে পারো? এই মুহূর্তে বলতে পারছি না, পরে খুঁজে রাখবো, কেমন? এমনকি অন্য সময়ে যেগুলো নিয়ে কথা বলতে অধীর হয়ে থাকতো, এখন সেসব বিষয়ে দায়সারা জবাব দেয়। আর তারপর যথারীতি দীর্ঘশ্বাস ফেলতে থাকে। আচ্ছা, আমার করার মতো কিছু আছে? আর কিছু না পেয়ে জিজ্ঞাসা করি। আসলে মামার এই দুঃখ ভরা চেহারাটা আর নিতে পারি না। যদি আমার করার মতো কিছু থাকতো, যাই হোক না কেন সেটা করতাম। মামা আমার দিকে এমনভাবে তাকায় যেন নিঃশব্দে বলে, কি বলছিস সেসব? এমনিতেই আমাদের জন্য অনেক কিছু করেছিস, ওর সাথে হাসপাতালে গেলি, এর বেশি আর তোকে কি করতে বলবো, অনেক করেছিস। এক টুকরো ম্রিয়মাণ হাসি মুখে মামা বলে। ওই মুহূর্তে সবসময় মামার খোশ মেজাজের গলার আওয়াজে ভরপুর হয়ে থাকা মরিসাকি বুকশপকেও কি ভয়ঙ্কর নির্জন মনে হয়। মোমোকো মামি হাসপাতালে ভর্তি হওয়ার 1 সপ্তাহ পর ফেব্রুয়ারির শুরুতেই ডাক্তার জানিয়ে দেয় যে ওর হাতে বড়জোর মাস 6 সময় আছে। মামা আমাকে এই খবরটা জানালেও সেটা কোনো মতেই সত্যি বলে মেনে নিতে পারি না।
আমার কাছে অর্থহীন মনে হয় শব্দগুলো, কল্পনাও করতে পারি না এই সময়টুকুর মধ্যে মামি আর আমাদের মাঝে থাকবে না। এমনকি এই মুহূর্তে হাসতে থাকা মানুষটার মধ্যেও তার সামান্যতম কোনো লক্ষণ চোখে পড়ে না। মৃত্যুকে আমার সবসময় কোনো দূরবর্তী ভবিষ্যৎ বলে মনে হতো। মোমোকো মামি নিজেও কি সেটা হেসে উড়িয়ে দিতে পারতো না? ওর দিকে তাকিয়ে এখন সব কিছু সম্ভব বলে মনে হয়। মামিকে যখন হাসপাতালে দেখতে যাই তখন সব কিছু প্রায় নিশ্চিত। তারপরও তাকে ঠিক আগের মতো দেখে মনটা একটু ভারমুক্ত হয়। নিজেকে মিথ্যে আশ্বাস দিই, আরে তাকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, নিশ্চয়ই শরীরটা ভালো আছে। অক্টোবরে কিংবা সেপ্টেম্বরে একটু ঠান্ডা বাড়লেই আমরা দুজন আবারও একসাথে মাউন্ট মিতাকে যাব। ওই মাসেই পরে আরেকদিন মোমোকো মামি যখন যথারীতি উল বোনায় ব্যস্ত তখন আবার একসাথে ঘুরতে যাওয়ার কথা বলি। আগের বারের মতো আবারও ক্যাবল কারে করে মাউন্টেনে উঠব, সেই একই হোমস্টেতে থাকবো যেটা আসলে একটা হোস্টেল। ওই ম্যানেজার আর তার সঙ্গী হারুর এখনও থাকার কথা, গিয়ে আবার ওদেরকে দেখে আসব। তারপর প্ল্যাটফর্ম থেকে বিশাল দিগন্ত জুড়ে পর্বতের দৃশ্যপট দেখব, আর রাতে পাশাপাশি দুটো বিছানা পেতে ঘুমিয়ে পড়ব। ভালো বুদ্ধি তাই না? ভেবে দেখো কি মজা হয়েছিল। চেয়ারের এক পাশে হেলে বলি। নিশ্চয়ই। মামি এমন করে কাঁধ এক পাশে হেলায় যেন পুরোটা তার কাছে ভীষণ ঝামেলার মনে হয়। তুই তো একটুকুতেই ক্লান্ত হয়ে পায়ে ব্যথার জন্য ঘ্যান ঘ্যান করতিস তাকাকো। এখন তো আর করছি না, তখন তো করতিস। হ্যাঁ একটু একটু করেছি, কথা দিচ্ছি এবার আর করব না। ভরসা নেই, তুই আবারও ঘ্যান ঘ্যান শুরু করবি। প্রতিজ্ঞা করে নেব, চলবে? আরেকটা কথা মনে পড়লো তাকাকো, মনে আছে ওই যে ধপাস করে পশ্চাৎ দেশের ওপর পড়ে গেলি? সেটা কিন্তু দারুণ ছিল। দুষ্টুমির হাসি ভরা মুখে বলে মোমোকো মামি। অবশেষে তার যাওয়া বা না যাওয়ার কোনো নিশ্চিত জবাব ছাড়াই এই আলাপের সমাপ্তি ঘটে। হাসপাতালের জানালা দিয়ে দেখি উল্টো দিকের খোলা চত্বরে আগে ভাগেই চেরি ব্লসমস পড়তে শুরু করেছে। ছোট ছোট পাপড়িগুলো মৃদু নাচের ছন্দে উড়ে উড়ে রাস্তার দুধারে এসে জমা হতে থাকে। বসন্ত গিয়ে গরম চলে আসলেও মনে হয় যেন মোমোকো মামির শরীরের তেমন একটা কোনো পরিবর্তন হয় না। বেশি গরম পড়লে ওর কষ্ট হতে পারে ভেবে চিন্তা হয়। খাওয়ার রুচিতে খুব বেশি রদবদল আসে না, এমনকি ত্বকও বেশ ভালোই দেখায়। এর মাঝে কয়েকবার হাসপাতালে আসা যাওয়া করতে হয় তাকে, তবুও সুযোগ পেলেই মরিসাকি বুকশপে চলে আসে। যদিও সেখানে একটু পরপরই বিশ্রাম নিতে হয়। এক সন্ধ্যায় টোমো আসলে আমরা তিনজন মিলে নাকাসোনো-সানের রেস্টুরেন্টে খেতে যাই। শরতের শুরুতে অবশেষে যখন বিকালের দিকে একটু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, ঠিক এমন সময় মামির অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়ে। বাড়িতে যখন একটু ভালোর দিকে তখনই ঘটে এটা, যার ফলে এক সপ্তাহের জন্য বাড়িতে বিশ্রাম বাতিল করে তাড়াতাড়ি আবার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। যে কোনো সময় যে কোনো কিছুর জন্য তৈরি থাকতে হবে, গতকাল ডাক্তাররা বলে দিয়েছে। ফোনে নিস্পৃহ গলায় কথাগুলো বলে মামা। পারলে ওকে আরেকবার দেখে যাস তাকাকো। মামার এই সংক্ষিপ্ত ফোনটা গত 6টা মাস ধরে বুকের গভীরে একটু একটু করে বাঁচিয়ে রাখা সব আশা এক নিমিষে ধূলিসাৎ করে দেয়। আসলে সব কিছু যখন পরিষ্কার তখনও সেটাকে অন্ধকারে ঢেকে বাস্তবতা থেকে পালানোর অবিরাম চেষ্টা করে যাই। পরদিন অফিস থেকে ছুটি নিয়ে সোজা হাসপাতালে মামির কাছে যাই। রুমের দরজাটা খোলার আগ মুহূর্ত পর্যন্ত প্রচণ্ড উদ্বেগ আর শঙ্কা যেন আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে থাকে। আরে তাকাকো, ওর গলার স্বরে চমকে উঠি। চলে এসেছিস? প্রতিবার বলা সেই একই কথা, তবে আগের সাথে আজকের ক্ষীণ কণ্ঠের কোনো তুলনা চলে না। একেবারে নিস্তেজ গলার স্বর। আগে কখনোই শুয়ে থাকতে দেখিনি, আজ হয়তো যন্ত্রণা এত বেশি যে আমি আসার পরেও শুয়ে থাকে। অথচ মাত্র 1 সপ্তাহ আগেও শরীরটা কত ভালো মনে হয়েছিল। চোখাচোখি হলে কোনো লাজুক বালিকার মতো করে হাসে মামি। মোমোকো, কান্না প্রায় এসেই যায়, তাই কোনো কিছু না ভেবে তার নামটা ধরে ডাকি। নিজেকে সামলে নিয়ে কষ্ট করে হলেও একটু হাসি। মামা ফোন করেছিল, খুব ভয় পেয়ে গেছি। আমাকে খুব বাজে দেখাচ্ছে তাই না? এখন একটা নতুন সিঙ্গেল রুম দেওয়া হয়েছে তাকে,
সেখানে সাদা বিছানার ঠিক মাঝখানে শুয়ে আছে মোমোকো মামি। রুমটা বেশ বড় হলেও সেটা মনের ওপর অদ্ভুত এক চাপ তৈরি করে। কত অসুস্থ মানুষ থেকেছে এখানে, এই বিছানায় শুয়েছে, তারপর চলে গেছে। রুমের ভেতরে ঢুকলেই সেটা গভীরভাবে অনুভব করা যায়। সাতোরু মামা কোথায়? একটু আগেই বাড়ি গেল পোশাক বদলাতে। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, আমরা তো সময় পেলাম না। মামা ফিরে আসা অবধি ওখানে থাকি। তবে অন্যান্য দিনের মতো আজ আর বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগাদা দেয় না মামি, শুধু চুপচাপ শুয়ে থাকে। চলে আসার সময় বিড়বিড় করে বলে, বারবার কষ্ট করে আসিস, অনেক ধন্যবাদ তাকাকো, তুই কি আবারও আসবি? এসব কথা তোমায় একদম মানায় না মামি। খারাপ লাগে তাই না? যখন আর ভালো লাগে না তখনই এসব বলি। ভালোবাসার কোনো শেষ নেই। এই যে তুমি কিন্তু একটা বুড়ির সাথে কথা বলছো, জানো সেটা? আবার আসবো, একটু আরাম করো কেমন? মোমোকো মামি আমার দিকে মাথাটা একটু কাত করে হাসে, তারপর নরম স্বরে বলে, আচ্ছা। আমার ভেতরে উষ্ণ একটা কিছু দলা পাকিয়ে ওঠে। ধকধক করে কাঁপতে কাঁপতে মনে হয় বুকের ভেতরটা ছিঁড়ে বেরিয়ে আসবে। রুম থেকে বেরিয়ে হলওয়ের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি কতক্ষণ, মাথা উঁচু করে ছাদের ফ্লোরোসেন্ট লাইটগুলোর দিকে এক মনে তাকিয়ে থেকে নিজেকে সামলাই। এরপর থেকে মামা বেশিরভাগ সময়ই হাসপাতালে থাকায় মরিসাকি বুক শপও প্রায় বন্ধই থাকে। মামি মানা করলেও তার কথায় কান না দিয়ে হাসপাতালে আসা বন্ধ করে না মামা। সেও যেন দিনকে দিন শুকিয়ে যেতে থাকে। এমনিতেই পাতলা গড়নের, তবে এতটা শুকনো কখনো ছিল না। তার শরীরটা এভাবে ভেঙে পড়তে দেখে ভীষণ খারাপ লাগে। চোখের চারপাশে কালো দাগ, গাল দুটো বসা, মাত্র কয়েক মাসে যেন তার বয়স 5 বছর বেড়ে গেছে। মানুষটা সব সময় অন্যমনস্ক থাকে। সামনে কোনো কাস্টমার বই ধরে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় সেদিকে খেয়াল থাকে না। মামা, কাস্টমার, তার কাঁধ ছাকিয়ে বলি আমি। ওহ দুঃখিত, মাফ করবেন, বলেই তাড়াতাড়ি ওদিকে মন দেয়। সেই কাজ শেষ হয়ে গেলে আবার যথারীতি আকাশের দিকে চেয়ে থাকে। বুকশপের আদলে কোনো পরিবর্তন আসে না। মামার হিসেব মতোই বইগুলো নির্দিষ্ট শেলফে থরে থরে সাজানো থাকে। সেই সাথে পুরো জায়গাটা একেবারে ঝকঝকে পরিষ্কার। তারপরও এখানে আসলে এখন দম আটকে আসে। একটু বিশ্রাম নিতে বলি তাকে, অথচ কোনো কথাতেই কান দেয় না। বলে, কাজের ভেতর থাকলে আর এটা সেটা ভাবনা মনে আসে না। এভাবে কাজ করতে থাকলে তো শরীর খারাপ করবে। আমি বেশ আছি, এখনও অতটা ভেঙে পড়িনি। এমনিতে বেশিরভাগ সময় শরীর খারাপ থাকা নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকা মানুষটা একেবারে পালোয়ানের ভান করে। ভাবতে পারিস, মোমোকো আমার কষ্টের জন্য মাফ চাওয়ার চেষ্টা করে। ওর মুখে এসব কথা শুনে এত খারাপ লাগে, কি যে বলবো কিছু ভেবে উঠতে পারি না। এজন্যই তো সবসময় ভালো থাকার ভান করি। মামা, আমিও কি বলবো ভেবে পাই না। আমি একটা অপদার্থ, নিজে নিজে বিড়বিড় করে মামা। রয়ের উপর উঠে বসে গভীর বেদনায় এক মনে আকাশের দিকে চেয়ে থাকে। গত 6টা মাস সব কিছু মেনে নেওয়ার অনেক চেষ্টাই তো করছি, কিছুতেই কোনো কিছু হয় না। সময় যতই এগিয়ে আসে মনে হয় যেন শুধু ওর কাছেই বসে থাকি। স্বার্থপরের মতো ওকে আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে হয়। সে তো নিজেকে সমর্পণই করে দিয়েছে। শেষ পর্যন্ত আমি এখনও মেনে নিতে পারছি না কি ভীষণ স্বার্থপর আমি। তুমি একদমই স্বার্থপর নও, শান্ত কণ্ঠে বলি। মাথা নাড়ে মামা। না, আমি তেমনই। মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছুর বিনিময়েও যদি আর কটা দিন বেশি বেঁচে থাকতো। করুণ মুখে হাসে মামা। আমি আসলেই স্বার্থপর। কথা শেষ করে হঠাৎই যেন সংবিত ফিরে পেয়ে আমার দিকে তাকায়। আই এম সরি, শুধু শুধু এসব বলছি। বলো, বসে বসে শোনা ছাড়া আর কী বা করতে পারি? আসলেই এছাড়া আর কিছুই আমাদের কারো হাতে নেই। এমন অসহায় বোধ করে বুকটা ভেঙে আসে। আমার মনের অবস্থা খেয়াল না করেই হঠাৎ চিৎকার করে লাফ দিয়ে উঠে দাঁড়ায় মামা। আরে, সুইট অলিভের মুকুলের সুবাস! তারপর চোখ বুজে বুক ভরে শ্বাস নেয়। তার উত্তেজনায় আমিও নিঃশ্বাস নিই। তার মানে মৌসুম এসে পড়েছে, বলি আমি। আজকের দিনে প্রথমবারের মতো মামার মুখে এক টুকরো স্বাভাবিক হাসি দেখা যায়। এই গন্ধটা ভীষণ পছন্দ মোমোকোর। আমার ধারণা হাসপাতালের রুম থেকেও কিছুটা পাওয়া যাবে। প্রার্থনার মতো করে অনেকটা সময় ধরে চোখ বন্ধ করে থাকে সে। একটা করে দিন পেরিয়ে যেতে থাকে আর সময় বয়ে যায় আপন গতিতে।
অক্টোবরের শুরুর দিকের এক শান্ত বিকেলে শেষবারের মতো দেখা হয় মোমোকো মামির সাথে। খোলা জানালা দিয়ে শরতের বাতাসে ভেসে আসা সুইট অলিভের সুবাসে ভরে যায় ঘরটা। পর্দাগুলো মৃদুমন্দ দোলে সেই বাতাসে। ভারী নিস্তব্ধতায় সেই কোমল শব্দটুকুও কানে আসে। এই রকমের একটা দুপুর। আমাকে ঢুকতে দেখেই খুব জরুরি একটা কোনো কাজের কথা বিড়বিড় করতে করতে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায় মামা। পেছন ফিরে তাকে এভাবে বেরিয়ে যেতে দেখে মনে হলো খুব চিন্তা ভাবনা করেই মামির সাথে একা খানিকটা সময় কাটানোর সুযোগ করে দিয়ে গেল। হতে পারে এটাই আমাদের শেষ দেখা। এই, একটা কথা বলবো? অনেকক্ষণ মাথা নিচু করে থাকার পর চোখ খুলে বলে মোমোকো মামি, আজ শরীরটা একটু ভালো, একটা গল্প শোনা। কেমন গল্প? যেমন ইচ্ছে, কিংবা তোর ছোটবেলার কোনো গল্প। হঠাৎ এমন আবদারে বেশ বিপদে পড়ে যায়। এই পরিবেশের জন্য উপযোগী কোনো গল্প হাতড়াতে থাকি স্মৃতির পাতায়। মজার কোনো গল্প হলে ভালো হয়, যাতে তার হাসি পায়, যাতে এক মুহূর্তের জন্য হলেও যন্ত্রণার কথা ভুলে থাকতে পারে। যেমনটা বললে ঠিক তেমন একটা গল্প বলি। জানো, ছোটবেলায় মামা একবার আমাকে সামার ফেস্টিভ্যালে নিয়ে যায়, তোমাদের বিয়েরও আগে। তাই নাকি? সাতুরু এই কাজ করে? নানা বাড়িতে গরমের ছুটির শেষ রাত্রির ঘটনা। ওই এলাকায় দূরে কোথাও থেকে ফেস্টিভ্যালের মিউজিক আমার কানে আসে। ব্যাস, ওখানে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকি। এদিকে মা বলে কাল সকালেই ফ্লাইট, তাই আজ রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কিন্তু আমি তো মামার কাছে থাকতে খুবই ভালোবাসি। তার উপর পরদিন চলে যাব ভেবে আরও মন খারাপ হয়ে যায়। অতএব আমাকে ফেস্টিভ্যালে নিয়ে যায় সে। অবশ্য নিজেরই খুব উৎসাহ ছিল। আমরা পৌঁছানোর পরপরই ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়। তা হোক, যেতে তো পেরেছি, তাতেই খুব মজা হয়। মনে হয় যেন বিশাল একটা কিছু জয় করে ফেলেছি আমরা। সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় কিছুই কেনা হয় না। শেষে পাশের একটা কনভিনিয়েন্স স্টোর থেকে মামা আইসক্রিম কিনে দেয়। অবশেষে সেই আইসক্রিম খেতে খেতে ভগ্ন মনোরথে হেঁটে হেঁটে বাড়ি ফিরি দুজন। গল্প বলতে বলতে সেই কাগজের লণ্ঠনের আলো, মানুষের ভিড়ের গমগমে আওয়াজ আর সন্ধে অবধি গড়ানো দুপুরের লু হাওয়ার কথা আবছা মনে পড়ে। ঘটনাটা ভুলেই গিয়েছিলাম, অথচ আজ সেটাকে মূল্যবান একটা স্মৃতি বলে মনে হচ্ছে। বাস, আমার গল্প শেষ, আর কোনো মজার গল্প মনেই আসছে না। ততক্ষণ এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকে মোমোকো মামি। তারপর ধীরে ধীরে মাথা দোলায়, যেন পুরোটা কল্পনায় দেখতে পাচ্ছি। সেই সমস্ত দৃশ্য কি চমৎকার! ইস, আমিও যদি থাকতাম ওখানে। ছোটবেলায় তোকে নিয়ে আমি আর সাতুরু যদি কোনো ফেস্টিভ্যালে যেতে পারতাম। একদম না মামি, আমরাই কত কষ্ট করে গিয়েছি। তোরা দুজন তো এইরকমই, তাই না? বলে হেসে ওঠে মোমোকো মামি, আর তাতে ওর সাথে আমিও যোগ দিই। অবশেষে হাসতে তো পেরেছি। ঠিক তখনই হাতের উল্টা পাশে ভেজা কিছুর স্পর্শ পাই। কোনো কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির মতো সেই ফোঁটাগুলো ঝরতে থাকে আমার হাতের উপর। না, এটা করা যাবে না ভাবি, যদিও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম মামির সামনে কাঁদব না, কারণ সব থেকে বেশি যন্ত্রণা তো সেই পাচ্ছে। কিন্তু সেই বিকেলে সেই সব কোনো ভাবনাই আর বাঁধ মানে না। একবার শুরু হলে এর যেন আর কোনো শেষ নেই। বুকের ভেতর দলা পাকিয়ে থাকা সব কিছু যেন একসাথে বেরিয়ে আসতে চায়। আই এম সরি, কান্না থামানোর বৃথা চেষ্টা করতে গিয়ে বলি। একবার যে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে, তাকে আর থামিয়ে রাখা খুব কঠিন। বারবার একই কথা বলতে বলতে মাথা দোলাতে থাকি। মোমোকো মামি হাত বাড়িয়ে আমার চুল স্পর্শ করে, তারপর জড়িয়ে ধরার মতো করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আচ্ছা ঠিক আছে, কানের কাছে প্রায় ফিসফিস করে বলে, মন খারাপ করিস না। মামির এই নরম স্বরে যেন আমার বুক ফেটে আরও কান্না বেরিয়ে আসে। আমায় ক্ষমা করো। তাকানো এভাবে বলে না কেমন। কান্নার মাঝেই কোনো মতে মাথা ঝাঁকাই। মোমোকো মামি আলতো করে আমার গালে চিমটি কাটে। ওর আঙুলের ডগাগুলো ভীষণ শীতল। গভীর আবেগে ওর ফ্যাকাশে ঠান্ডা হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরি। এত ছোট একটা হাত। তার হাতগুলো আগে থেকেই একদম বাচ্চা মেয়েদের মতো। এখন যেন সেগুলো আরও ছোট মনে হয়। হাতটা ধরতেই মনে হয় যেন সেটা কুঁকড়ে আসে। আমার মনে হয় যেন ছোট হতে হতে একসময় মুঠোর ভেতরে এক টুকরো তুষারের মতো সেটা অদৃশ্য হয়ে যাবে। এভাবে কেঁদে ভালোই করেছিস, মামি বলে। মন খারাপ হলে কখনো কখনো সেটা ভেতরে চেপে রাখতে হয় না, কেঁদে ফেলা ভালো। চোখের জল আমাদের বেঁচে থাকার শক্তি।
যতদিন বেঁচে থাকবো আরও অনেক দুঃখ আসবে, নানান দিক থেকে আসবে। তাই কষ্ট থেকে কখনো পালিয়ে বাঁচার চেষ্টা করবি না। কষ্ট পেলে কাঁদবি, দুঃখকে সঙ্গী করে এগিয়ে যাওয়াই ভালো। এর নামই জীবন। হ্যাঁ, ওর হাতটা শক্ত করে আঁকড়ে ধরে মাথা ঝাঁকাই। সুইট অলিভের সুবাস সারা ঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, এমনকি কাঁদতে কাঁদতেও সেটা অনুভব করি। এই তাকাকো, আমার না কোনো কিছু নিয়ে দুঃখ নেই। ভাগ্যটা ভালো, তাই হাতে যতটুকু সময় ছিল ওর সাথে আবারও একসাথে থাকতে পারছি, বিদায় জানানোর সুযোগটুকু পাচ্ছি। আর কি চাই? তোকে কাছে পেয়েছি, এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই আমার। এটাই তাহলে কারণ। মামাকে বিদায় জানানোর জন্যই ফিরে এসেছে মামি। হয়তো সেজন্যই অসুখটা ফিরে আসার পরও তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি, কারণ এর মধ্যেই তার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরও চারপাশের এত মানুষের সামনে তাকে ভীষণ প্রশান্ত দেখায়, কারণ আসলেই তার মনে দুঃখ ছিল না, সে বলে চলে। কিন্তু মৃত্যুর পরের কেবল একটা জিনিস নিয়েই আমার ভাবনা। হঠাৎ বলে সে, তোকে বলতে খারাপ লাগছে, কারণ এমনিতেই তোর উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি। তারপরও একটা শেষ অনুরোধ, আর একটা অনুরোধ করি। অনুরোধ? চোখের জল নাকের জলে একাকার মুখে তার দিকে তাকাই। সেও গভীর অভিনিবেশে আমার দিকে তাকায়, তার চোখের দৃষ্টি স্থির। তুই তো জানিস, ক্যান্সার ফিরে আসার কথা জানার পর একবারের জন্য সাতুরু আমার সামনে মন খারাপ করে থাকিনি। যদিও হাসি মুখে থেকেছে, তবু ওর চেহারায় সেই যন্ত্রণা বয়ে নিয়ে যেতে দেখেছি। আমি জানি আমাকে এভাবে দেখাটা ওর জন্য কি ভীষণ কঠিন, যদিও সে এসব কিছুই স্বীকার করে না। দুশ্চিন্তা হলো আমি চলে যাওয়ার পরও সে কাঁদবে না, কারো ভরসায় থাকবে না, সমস্ত কষ্টের বোঝা একাই বয়ে বেড়াবে। কারণ মানুষটা যেমন ভালো তেমনই বোকা। বুঝেছি। চোখের সামনে মামার যন্ত্রণা কাতর হাসি মুখের ছবিটা ভেসে উঠতেই আবারও বুক ফেটে কান্না বেরিয়ে আসে। সেজন্য যদি আমি মারা যাবার পরও সাতুরু কাঁদতে না পারে, তুই ওর সাথে থাকিস। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তাই তুই ছাড়া এই অনুরোধ করার মতো আর কেউ নেই। যদি সাতুরু সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে ওকে বকুনি দিবি, ওকে কাঁদতে দিবি। জানি ও যদি কাঁদতে পারে তাহলে সব কিছু সামলে নিতে পারবে। মোমোকো মামি আমার হাত শক্ত করে ধরে, তার মুখটা যন্ত্রণায় কুঁচকে আসে। আই এম সরি, স্বার্থপরের মতো একটা অনুরোধ, তাই না? মামির চোখের দিকে তাকাই, তারপর বলি, আমি তার পাশে থাকব, কথা দিচ্ছি। যতটুকু বুঝেছি সেটাই তাকে জানানোর চেষ্টা করি। ধন্যবাদ, অনেক শান্তি পেলাম। অবশেষে তার চেহারায় একটা হাসি ফুটে ওঠে। হাসির মতোই মৃদু রেখাই বলে দেয় গভীরে কতটা প্রশান্তি সে অনুভব করতে পেরেছে। তারপর নিজের রুমাল দিয়ে আমার গাল মুছে দেয়। মায়ের সামনে দাঁড়ানো কোনো ছোট্ট শিশুর মতো আমিও চোখ বন্ধ করে স্থির হয়ে থাকি, যতক্ষণ সে আমার সবটুকু চোখের জল মুছে দেয়। এভাবেই আরও অনেকটা সময় বসে থাকি আমরা। একটা সত্যিকারের প্রশান্ত বিকেল। বাতাসে বাদামি রঙের পর্দাগুলো মৃদু দোলে। 3 দিন পর খুব সকালে মোমোকো মামি মারা যায়।